আমাদের এই ভূখণ্ডে মানব গোষ্ঠীর নৃতাত্ত্বিক বিষয়াদি নিয়ে বহুবিধ পর্যায়ে আলোচনা করা যেতে পারে। আর এই নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের সাথেই জড়িত রয়েছে মানুষের প্রযুক্তিগত উৎকর্ষের গোড়ার কথাও। তাই নৃতাত্ত্বিক গঠন আর প্রযুক্তিগত উৎকর্ষ সাধন দুটি বিষয়ই পাশাপাশি চলে এসেছে। প্রত্নতত্ত্ববিদ, ঐতিহাসিক এবং সাহিত্যিক মোহাম্মদ মোশাররফ হোসেন তার প্রত্নতত্ত্ব, উদ্ভব ও বিকাশ গ্রন্থে বলেছেন, হোমিনিড পর্বের মানুষ তাদের উদ্ভবের পর থেকে জীবন ধারণের জন্য সংগ্রহ বৃদ্ধির উপর নির্ভর করে প্রায় ৫ লক্ষ বছর অতিবাহিত করছে। এরপরে আবির্ভূত হয়েছে হোমো স্যাপিয়েন্স প্রজাতি। এরা সর্বপ্রথম জীবন ধারণের ক্ষেত্রে পাথরের হাতিয়ার ব্যবহার করা শুরু করেছিল শিকার বৃত্তিতে। শিকার বৃত্তি থেকে কৃষি ভিত্তিতে উত্তরণের পূর্ব পর্যন্ত এই সুদীর্ঘ পথ পরিক্রমায় মানুষকে পাড়ি দিতে হয়েছে উত্তাল তরঙ্গ, আর নিজেদের খাপ খাওয়াতে হয়েছে হাজারো ধরনের ভৌগোলিক পরিবেশের সাথে। যতদিন পর্যন্ত মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারেনি, ততদিন পর্যন্ত তারা বানর জাতীয় প্রাণীকুলের মতো গাছে গাছে আরোহণ করে বা মাটিতে ঝরে পড়া ফল কুড়িয়ে ক্ষুধা নিবারণ করত। প্রাগৈতিহাসিক যুগের প্রথম দিকে মানুষ ভাষা, পোশাক, আগুন, হাতিয়ার ইত্যাদির কোনো কিছুরই ব্যবহার জানত না। কৃষিকাজ উদ্ভাবনের পর আদিম মানুষের বনের নিকটবর্তী পাহাড়ের গুহা ছেড়ে এসেছে নদী তীরের উর্বর সমতল ভূমিতে। যে সকল দেশে প্রধান কৃষি উৎপাদন ধান, সে সকল ক্ষেত্রে ধরে নিতে হবে তা আদি অস্ট্রেলীয় অস্ট্রিক ভাষাভাষী জনগোষ্ঠীর সম্পৃক্ততায় সমৃদ্ধ নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীরই অংশ দ্বারা। আবার এই ধানকেই ভালোবেসে এর বিভিন্ন নাম দিয়েছে, যেমন রূপসালী, কাটারি ভোগ, বালা ইত্যাদি। পোশাক পরিচ্ছদ নৃতাত্ত্বিক জাতিসত্তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যদিও বাঙালিদের পোশাক অতি সাধারণ প্রকৃতি। বিগত ১৯ শতকের প্রায় শেষ পর্যন্ত বাঙালিরা সবাই ধুতি বা কাছা দিয়েই কাপড় পরতেন এবং মেয়েরা পরতেন একপেচে শাড়ি। পরবর্তীতে বর্তমানকালের রঙিন লুঙ্গি বার্মা থেকে আমদানি হয়েছিল বলেই এখনো বার্মিজ লুঙ্গির এত সুনাম ও কদর রয়েছে বাংলায়। আবুল মনসুর আহমেদের আত্মজীবনীতেই প্রথম উল্লেখ পাওয়া যায় যে ফারাজিরা এখানে প্রচলন করেছিলেন সাদা লুঙ্গি এবং অন্যান্য পোশাক আদিরও। যে কোনো জাতিগোষ্ঠীর পোশাক ও ভাষার সমন্বয়ে জীবনধারা কিংবা রাজনৈতিক সংস্কৃতিতে এর প্রভাব রয়েছে। প্রথম দিকে মুসলমানরাই লুঙ্গি পরা শুরু করে, যা সময়ের চাহিদায় পরবর্তীতে হিন্দু, মুসলমান তথা পূর্ববঙ্গের বাঙালিদের সর্বজনীন পোশাকে পরিণত হয়েছিল। ভাষা কাজ করে দুভাবে, সাংস্কৃতিক এবং রাজনৈতিক একক হিসেবে। পূর্ব ও পশ্চিমবঙ্গের ভাষা একটি, আর তা হলো বাংলা ভাষা। তাই ব্রিটিশরা বিভাজন সৃষ্টির মাধ্যমে বাঙালিকে দুর্বল করে রাখার জন্যই বাঙালির বসত প্রাচীন বঙ্গকে দুই ভাগে ভাগ করে দুই অংশে স্বাধীনতা দিয়েছে। আমরা যদি নৃগোষ্ঠী সম্পর্কে জানতে যাই, তাহলে ইংরেজি রেজ শব্দের প্রতিশব্দটাই হচ্ছে মূলত এই নৃগোষ্ঠী। সাধারণত একই দৈহিক আকৃতি বিশিষ্ট লোকের সমষ্টি, যাদের মধ্যে কতগুলো আকার আকৃতির মিল রয়েছে, এবং এই মিল বা অভিন্নতা যদি বংশ পরম্পরায় প্রবাহিত হয়, তবে তাকে নৃগোষ্ঠী বা নরগোষ্ঠী বলা হয়ে থাকে। বস্তুত নৃগোষ্ঠী বলতে আমরা ইতিহাসের ঘটনা প্রবাহে গড়ে ওঠা এমন এক জনসমষ্টিকে বুঝি, যারা একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে, একটি নির্দিষ্ট ভাষায় কথা বলে
এবং নিজেদের মধ্যে আবেগ অনুভূতিগত ঐক্য তারা নিজেদের মধ্যে অনুভব করে। সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে অনার্য ও আর্য এই দুই শ্রেণীতে বিভক্ত করা যায় এবং বঙ্গদেশে আর্যদের পূর্বে আগমনকারী উক্ত অনার্য নরগোষ্ঠী বাঙালি জাতির আদি পুরুষ হিসেবে বিবেচিত। আর্যপূর্ব জনগোষ্ঠীর মাঝে উল্লেখযোগ্য অষ্টিক ভাষার জনগোষ্ঠী বাঙালিদের পূর্বপুরুষ হিসেবে বিবেচিত। অষ্টিক জাতির এদেশে আগমনের পর দ্রাবিড় জাতীয় এদেশে আগমন করে। এদের রক্তধারা বর্তমানে বাঙালি জাতির মধ্যে বহমান রয়েছে। এদের পর এসে যুক্ত হয়েছে আর্য জাতি। সকলের রক্তের মিশ্রণে কালক্রমে গড়ে ওঠে বাঙালি জনগোষ্ঠী। নৃবিজ্ঞানীদের মতে বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মিশ্রণ রয়েছে, যে কারণে বাঙালির শারীরিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে নানা জনগোষ্ঠীর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। ঐতিহাসিক মুনতাসির মামুন ও মোহাম্মদ মাহবুব রহমান এই একটি মাত্র নরগোষ্ঠী থেকে উৎপত্তি হয়নি বলে বাঙালি সম্পর্কে একটি মতামত দিয়েছেন। কয়েকটি নরগোষ্ঠীর মিলিত ফলই হলো আজকের আধুনিক বাঙালি সমাজ। প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই প্রাচীন যুগের জনবসতি কারা এবং তাদের জীবনাচার কেমন ছিল? জাতিতাত্ত্বিক নৃবিজ্ঞানীদের মতে পৃথিবীর 4টি প্রাচীন ও প্রধান মঙ্গোলীয়, ককেশীয়, অস্ট্রেলীয়। তবে ধারণা করা হয় যে বাংলার প্রাচীন জনগোষ্ঠীর মধ্যে অষ্টিক ভাষাভাষীরাই সংখ্যায় সবচেয়ে বেশি। কে এম মহসিন ও শরীফুদ্দীন আহমেদ সম্পাদিত ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত সাংস্কৃতিক ইতিহাস ও বাংলাদেশ সমীক্ষা মালা 4 এর তথ্য মতে তারা নিগ্রীয় বা নিগ্রোটের পরেই বাংলায় এসেছিল বলে মনে করা হয়। সম্ভবত তারা দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত তাদের আদি বাসস্থান থেকে বাংলাদেশে এসেছিল। মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। আমাদের প্রাচীন কিংবা আধুনিক সভ্যতায় এই চলমান সমাজে বসবাসকারী জনগোষ্ঠীর উপর যেমনই পারিপার্শ্বিক অবস্থার প্রভাব থাকে বা জীবনাচার বা জীবন সংস্কৃতি নির্মাণে তেমনই প্রভাব থাকে সেই জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যেরও। 1204 থেকে 1205 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির সেই নদিয়া বিজয়ের পথ ধরেই মুসলিম অভিবাসীগণের বাংলার দরজা খুলে যায় বলে যথেষ্ট যুক্তি রয়েছে ইতিহাসবিদদের কাছে। ঐতিহাসিক তথ্য মতে প্রায় সকল মুসলিমগণই শাসনকর্তা, শাসক, সেনাপতি, সৈনিক, শিক্ষক, ধর্মপ্রচারক, চিকিৎসক, বণিক, স্থপতি, কারিগর কিংবা ভাগ্যান্বেষী হয়ে এদেশে আগমন করে। ইলিয়াস শাহী আমলে ও পরে আবিসিনিয়ানদের বাংলা শাসনের পর 1600 শতকে শুরুতে আফগানরা বাংলাদেশ শাসন প্রতিষ্ঠা করে। মোগলদের বাংলা বিজয়কালে আফগানরা নিজেদের বাংলার অন্যান্য মুসলিমগণের সাথে মিশিয়ে ফেলে। তবে উপাধি থেকে যে বোঝা যায় যে তারা আফগান ছিলেন। নবাবী আমলে ইরানি বা পারস্যিক জনগোষ্ঠী বাঙালিদের সাথে মিশে যাওয়ায় আজকের বাংলাদেশে শিয়া সম্প্রদায়ের উপস্থিতি লক্ষ্য করা যায়। আমাদের চলতি এই আলোচনার প্রধান বিষয় হচ্ছে বাঙালি নৃতাত্ত্বিক গঠন বা বৈশিষ্ট্য সম্পর্কে। আমরা অনেকে অতি প্রাচীন পেছনের ঐতিহাসিক ভিত্তিকে ভুলে যাই অথবা ইচ্ছে করেই পর্যালোচনা করাটাকে এড়িয়ে চলতে চাই। তবে প্রকৃত সত্যটাকেই পেছনে ঠেলে কখনো সামনে এগোতে হয় বা মৌলিক ঐতিহাসিক বিকৃতির আশঙ্কা থেকে বেরিয়ে আসতে হয়। এভাবে সুলতানি ও মোগল আমলে মুসলিমরা দুই ভাবে এখানে সমাজ গঠন করেন। প্রথমত বিদেশি মুসলিম অভিবাসী হয়ে, দ্বিতীয়ত ধর্মান্তরিত হয়ে। আর সেই অভিবাসী মুসলিমগণ প্রধানত আরব, তুর্কি, আফগান, মোগল ও ইরানি বংশোদ্ভূত এবং ধর্মান্তরিত মুসলিমগণ আসেন স্থানীয় হিন্দু ও বৌদ্ধগণের কাছ থেকে।
ফলে বাঙালি নৃতাত্ত্বিক বিচারে মিশ্র জাতিতে পরিণত হয়। আধুনিক যুগের বিস্তৃতি 1801 খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। আমাদের আলোচিত আধুনিক যুগের সূচনা হয় ঔপনিবেশিক ব্রিটিশ শাসনামল থেকে। তাই ব্রিটিশ শাসনামলে বহুজাতিক রক্তের মিশ্রণে বাঙালি নৃতাত্ত্বিক কাঠামোর গঠন নির্মিত হয়। বিভিন্ন উদ্দেশ্যে এদেশে ব্রিটিশ, পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, স্প্যানিশ, আমেরিকান ইত্যাদি জাতির আগমনে বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে বাঙালি জাতির নতুন নির্মাণ গঠন হয়। গবেষক ও চিন্তাবিদ আহমেদ শরীফ তার বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় শীর্ষক নিবন্ধে বলেছেন, বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় অতি জটিল, তাছাড়া এ বিষয়ে আজও পূর্ণাঙ্গ গবেষণা হয়নি, কাজেই নিঃসংশয় সিদ্ধান্ত সম্ভব নয়। তবে বলা চলে এদেশের রক্ত সংকর্য একটু বেশি পরিমাণেই হয়েছে, তাই নৃতাত্ত্বিক গবেষণায় হয়তো নির্ভুল তথ্য মেলা ভার। আজকের আধুনিক যুগে এসে নৃতাত্ত্বিক গঠন বা উন্নয়ন কিংবা সমৃদ্ধিকরণ কোনোটারই তেমন সুযোগ নেই। তবে সভ্যতার উন্নয়নের চাহিদায় আধুনিক যুগের সীমানায় বসে সেই প্রাচীন সভ্যতা আর নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যকে জানতে পারলেই উন্নয়ন সমৃদ্ধি সম্ভব হবে, আর আধুনিক জ্ঞান বিজ্ঞানের উন্নয়নও সমৃদ্ধি হবে বলে মনে করা হয়। তাই আধুনিক কালের নৃতাত্ত্বিক জ্ঞান বিজ্ঞানের উন্নয়নের স্বার্থেই আজকের আধুনিক সময়ের নৃতাত্ত্বিক বিষয়টি আমাদের সবারই জানা দরকার। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি থেকে এরকম ঐতিহাসিক বিষয়াদি সম্পর্কে বিশদভাবে জানার জন্য আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।